বালিতে গ্রেপ্তার তৃণমূল নেতা এবং তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। ধৃতকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা কৈলাস মিত্রর অফিসে তল্লাশি চালায় পুলিশ। ভোটের ফল ঘোষণার পরই এলাকা ছাড়া ছিল বালির তৃণমূল নেতা অবিনাশ সিং। তুফানগঞ্জে তৃণমূল নেতাকে দেখতে পেয়ে ছোড়া হলো ডিম। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আবাসে ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ভোটের ফলের পরই পলাতক ছিল তৃণমূল নেতা। তুফানগঞ্জ আদালত চত্বরে দেখতে পেয়ে ছোড়া হয় ডিম। কাউকে রক্ষা করতে পারবে না। আজকে প্রদীপ এর থেকে বড় বড় নেতা তৃণমূল যারা রয়েছেন তারা বাইরে আছেন, 4 তারিখের পর পালিয়ে রয়েছে। কারণ তারা মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, কাটমানি, আবাস যোজনার নাম করে, তারপর সরকারি বিভিন্ন রকম প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। তো তার ফলেই আজকে জনরোষ তৈরি হয়েছে। তো যারা এখনও তৃণমূল বাইরে রয়েছে তারা অতি দ্রুত যাতে সাধারণ মানুষের টাকা ফেরত দেয়। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই, সাধারণ মানুষের বিক্ষোভের ফল। কারণ তারা মানুষের সাথে যে প্রতারণাটা করেছে সারা বাংলা জুড়ে এটা হচ্ছে। আজকে আমাদের শুধু তুফানগঞ্জে নয়, এরকম অনেক নেতা আছে, তাদেরকে বলছি এখন সাবধান হয়ে যান। 21শে জুলাই কার 3 দশক পর এবার তা নিয়ে 3 জনের 3 পক্ষে দড়ি টানাটানি শুরু হলো। মেয়ো রোডে সমাবেশ করবে ঋতব্রত তৃণমূল। অন্যদিকে কালীঘাট তৃণমূলকে পুলিশ জানিয়ে দিল সভা করতে হবে ব্রিগেড বা হাজরা মোড়ে। আর এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। শহীদ স্মরণে আলাদা সমাবেশ করবে কংগ্রেসও। 21 কখনো মানুষকে ভুলতে দেয় না। এই ছবি এবার অতি শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের 21শে জুলাইয়ের আগে তৃণমূল ভেঙে চুরে খান। কে কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে, কিভাবে করবে, কার স্মরণে কত জোর, কার অধিকার, কে জোর করে দখল করছে, এসব নিয়েই এখন জোর বিতর্ক। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস। 21শে জুলাইয়ের কর্মসূচি, দাবিদার 3 পক্ষ। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করেন, কিন্তু এবার তারা সভা করার অনুমতি পাননি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল 21শে জুলাইয়ের শহীদ দিবস। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট তৃণমূল কোথায় শহীদ স্মরণের অনুষ্ঠান করবে তাই এখনো ঠিক নয়। আমরা তো কেস ফাইল করেছি, কালকে হবে, কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে। অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। এই প্রেক্ষাপটে প্রশাসনের অনুমতি পেতে সোমবার লালবাজারে গিয়ে কথা বলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, তাদের ব্রিগেডে 21শে জুলাই কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এখনো কোনো অনুমতি দেননি। তারা গোটা বিষয়টা মহামান্য কলকাতা হাইকোর্টের যে দৃষ্টি সেই দিকেই তারা রয়েছেন। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার লালবাজার থেকে ইমেল করে তাদের জানানো হয়েছে 21শে জুলাইয়ের কর্মসূচি তারা ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক। যদিও কালীঘাট তৃণমূল এই প্রস্তাবে রাজি নয়, তারা ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিং এর সমাবেশ করতে চায়। কালীঘাট তৃণমূলের তরফে ফের তা ইমেল করে জানানো হবে। এদিকে এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তারও শুনানি রয়েছে বুধবার। মেয়ো রোডে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে ঋতব্রত তৃণমূল। আমরা আছি মেয়ো রোড সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। এখানেই আগামী 21শে জুলাই ঋতব্রত পন্থী তৃণমূলরা শহীদ তর্পণ পালন করবেন। ইতিমধ্যেই পুলিশের তরফে অনুমতি মিলেছে। সোমবারই সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিভাবে শহীদ তর্পণ করে। তৃণমূল নিজেরাই আজকে দ্বিধাবিভক্ত, তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়েই তারা আজকে একে অপরের সঙ্গে লড়ছে। ঋতব্রতদের কথা সবটাই ম্যাচ ফিক্সিং, শ্যাডো বিজেপি, এবং তার সমস্ত কারিগরের 2 দিনে পারমিশন হয়ে গেল হচ্ছে মেয়ো রোডে। 21শে জুলাই নিয়ে ত্রিমুখী লড়াইয়ে বিভ্রান্ত শহীদ পরিবাররাও। এ বলছে 21শে জুলাই করবে, ও বলছে 21শে জুলাই করবে। না দিদির কাছে যাবে, না ঋতব্রতর কাছে যাবে, আবার শুনছি কংগ্রেস করছে নতুন করে, কোথায় যাবে বুঝে উঠতে পারছি না এখন।
কালীঘাট তৃণমূল আদালতে তাদের প্রথম পছন্দ হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাকে রেখেছে। সেটা না পেলে বিকল্প হিসেবে জরিনা ক্রসিং এর আবেদন করেছে। বুধবার এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ক্ষমতা হারানোর পর 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূল রীতিমতো ব্যাকফুটে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শের সুরে খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের মঞ্চে এসে বলুন ভুল করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে দল ছাড়া ভুল হয়েছিল, তাতে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করা যাবে। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফেও। তার যদি সৎ সাহস থাকে, নিশ্চয়ই তিনি ইতিহাসকে বিকৃত করবেন না। আজকে মনে পড়ছে ওটা কংগ্রেসের। 1993 সালের 21শে জুলাই রাজ্যে তখন বাম শাসন, প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। কলকাতার রাজপথে গুলিতে রক্তাক্ত হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। পুলিশের গুলিতে শেষ হয়ে গিয়েছিল তরতাজা প্রাণ। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেন। কংগ্রেস তৃণমূল প্রতি বছর দুদলই 21শে জুলাই শহীদ স্মরণ পালন করে। কিন্তু তৃণমূলের অনুষ্ঠানে যত জাঁকজমক, যত আড়ম্বর, যত সাজো সাজো রব বেড়েছে, তার কাছে ফিকে হয়ে গেছে কংগ্রেসের শহীদ স্মরণ। পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। আর সেই পতাকার সম্মান যারা রাখতে পারেন, যে কোনো জায়গায় রাজনীতিতে তাদের উচ্চতা অনেক বেশি হয়। এবার বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল এখন ছন্নছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাজনৈতিক অস্তিত্বের সংকটে ভুগছেন। একে একে সবাই সঙ্গ ছাড়ছেন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি যে কংগ্রেস থেকে রাজনৈতিক জন্ম, তার হাত ধরেই ফের প্রাসঙ্গিক হতে চাইছে কালীঘাট তৃণমূল? এই প্রেক্ষাপটে 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণ পরামর্শ দিল প্রদেশ কংগ্রেস। তিনি ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল। আজকে শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলবেন। আমি আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করলে আগামী দিনে তিনিও মনে শান্তি পাবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বীকার করে নেন যে আমার দল ছাড়া ভুল হয়েছিল, এই মঞ্চে এসে শহীদদের শ্রদ্ধা জানালে যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা, তাকে সম্মান জানানো হবে এবং সেখানে কিছুটা হলেও তার যে কৃতকর্ম, তার জন্য কিছুটা প্রায়শ্চিত্ত হলেও করা যাবে। যখন 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কর্মসূচি ডেকেছিলেন এবং সেখানে সিপিএম গণহত্যা লীলা চালিয়েছিল, তখন তো প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি এবং তারপর দীর্ঘ কয়েক বছরও আদৌ কোনো কর্মসূচি তারা করেননি। কংগ্রেস শহীদ মিনারের পাদদেশে এবার 21শে জুলাই পালন করবে। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 21শে জুলাই কার্যত শক্তি প্রদর্শন করতেন, তিনি এবার কোথায় শহীদ চরণ অনুষ্ঠান করবেন তা এখনো স্পষ্ট নয়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। শহীদ দিবস নিয়ে নাম না করে এই ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। চন্দ্রিমা ভট্টাচার্য আবার বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়। আর এ নিয়ে কুণাল ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুখ্যমন্ত্রী থাকলে তারা আজকে 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। একসময়ে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা থাকতেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের গলাতেই এখন অন্য সুর। কারণ দুপক্ষের পথ এখন দুদিকে। কালীঘাট তৃণমূল এবার কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে তা এখনও ঠিক নয়। আর ঋতব্রত তৃণমূল শহীদ দিবস পালন করছে গান্ধী মূর্তির পাদদেশে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। নাম না করে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিম। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়।
এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ। এত বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কিংবা মঞ্চে থেকে 21শে জুলাই পালন করতেন, সেই অরূপ বিশ্বাস কিংবা অরূপ রায় কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা এবার শুধু আলাদা জায়গায় 21শে জুলাই পালন করছেন এমনটা নয়, তারা প্রশ্ন তুলছেন বিগত দিনের শহীদ তর্পণ নিয়ে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। কখনোই ওটা নাচ গানের মঞ্চ ছিল না। যারা এতকাল ছিলেন এসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে যারা আজকে 21শে জুলাইয়ের ভুল ধরেছে, তারা আজকে 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। বিগত 5 বছরে, তার আগে কিন্তু সিস্টেমেটিক একটা ছিল, কিন্তু পরে আমরা দেখলাম যাদের কোনো ত্যাগ নেই, যাদের এই লড়াইয়ের জন্য কোনো রকম স্যাক্রিফাইস নেই, তারাই প্রথম সারির নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, দল হেরেছে, দলের সিংহভাগ বিধায়ক সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে যে ছবি ধরা পড়ত, তা নিয়ে এখন নানা শিবির থেকে কটাক্ষ ধেয়ে আসছে। প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল, অ্যানুয়াল ফেস্টিভ্যাল। মাছ, মাংস, ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন 21শে জুলাইয়ের মঞ্চে নাচ গান নিয়ে অখুশি 21শে জুলাইয়ের শহীদ পরিবারও। 21শে জুলাই একটা শহীদ তর্পণ। শহীদ তর্পণ মানে নাচ গান, আনন্দ, উৎসব, পাগলু ডান্স নয়। 21শে জুলাই মানে যে রাস্তায় ডিম ভাত খাওয়ানোর প্রবণতা, সেটাও নয়। আর যে 18 বছর যে মরেছে, ওই 21শে জুলাই যা কথা বলে আর কোনো দিন দেখতে আসছে না। কেমন আছে, মরে গেছে, আমার স্বামী মারা গেছে, ওরা ফুর্তি করছে, আমার ভালো লাগতো না। সব মিলিয়ে সমালোচনা, বিদ্রোহ, কটাক্ষে এখন জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। মুখে শহীদ তর্পণের কথা বললেও 21শে জুলাই নিয়ে বারবারই সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। পুলিশের গুলিতে যখন যুব কংগ্রেস কর্মীদের মৃত্যু হয়েছিল, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। 2011 সালে সেই মনীশ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর তাকে নিজের মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী করেন, পরে আবার তাঁকেই রাজ্যসভায় পাঠান। 21-7-3 না, অঙ্কের গুণভাগের কথা হচ্ছে না, কথা এখানে ঘোর রাজনীতির। 21-এর 7 দিন আগে লড়াই চলছে ভাগ হওয়া 3 পক্ষে। 21শে জুলাই তুমি কার, তা নিয়ে কংগ্রেস, দ্রুতপ্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে চলছে টাগ অফ ওয়ার, যাতে কালীঘাট তৃণমূল এখন রীতিমতো ব্যাকফুটে। ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়রা কোথায় এই কর্মসূচি করবেন, সেটাই এখনো ঠিক নয়। অনেকে বলছেন মুখে শহীদ তর্পণের কথা বললেও 21শে জুলাই নিয়ে বারবার সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, অর্থাৎ যার নির্দেশে পুলিশ চলত। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 21শে জুলাই পুলিশের গুলি চালানোর সমালোচনা করতেন, কিন্তু তিনি 2011 সালে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন। জেতার পর তাকে নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন। শুধু তাই নয়, 2017 সালে মনীশ গুপ্তকে তিনি তৃণমূলের রাজ্যসভায় সাংসদ অবধি করেন। অর্থাৎ 21শে জুলাই গুলি চালানোর সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বারবার পুরস্কৃত করেছেন। ঘটনাকে তো ঢাকা যায় না, এটা ঘটনা। তিনি মন্ত্রী ছিলেন, এটা ঘটনা। তিনি 21শে জুলাই মঞ্চে থাকতেন, সেটাও ঘটনা। মানুষ দেখেছেন, মানুষ বিচার করছেন যে কোথায় কি কমিশন হয়েছিল, কমিশন কি রিপোর্ট দিল, তার বেসিসে কি হলো, সবই মানুষ দেখছেন এবং জানেন যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় সঠিক রাস্তায় যাব। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত করতে একটি কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশন তার রিপোর্টও জমা দেয়, কিন্তু 15 বছরে তৃণমূলের আমলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 21শে জুলাই যার আদেশে গুলি চলল, সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। ওই 21শে জুলাই যে কংগ্রেস কর্মীরা প্রাণ দিয়েছে, তাদেরকে সামনে রেখে রাজনীতি হচ্ছে,
কিন্তু আসলে তাদেরকে সম্মান জানানো হচ্ছে না, তাদের আত্মত্যাগকে কেউ কুর্নিশ জানাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের, শুধু রাজনীতির উপর রাজনীতি। অর্ডার গুলি চালাবার সেটা তো হোম সেক্রেটারি দেয় না, অর্ডার দিয়েছিলেন ডিএন বিশ্বাস, কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি গুলি চালাবার পরে বলেছিলেন ওয়েল ডান মাই বয়েজ। মনীশ গুপ্ত ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না। মনীশ গুপ্ত ভালো অফিসার, তার নাম জড়িয়েছিল, কিন্তু তিনি অর্ডার দিয়ে গুলি চালিয়েছিলেন, এটা তো ঠিক নয়। তাহলে কি 21শে জুলাইয়ের গুলি চালনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখে এক কথা বলেছেন আর কাজে অন্য কিছু করেছেন? এই প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। কালীঘাট তৃণমূলের সঙ্গে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঋতব্রত তৃণমূল শিবিরকেও খোঁচা দিলেন তিনি। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিট। কালীঘাট তৃণমূলে থাকলেও ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলের নামে এখন যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, তাদেরও খোঁচা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয় তৃণমূলের অন্তরে। দিনে দিনে যা বেড়েছে। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। মমতা ব্যানার্জি যদি একজনকে বাদ দেয়, তাকে সরিয়ে দেয়, আজকে সবাই কিন্তু তার সেই জায়গায় হাজির হয়ে যাবে। তুমি ছোট থেকে তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। যত দিন যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ তত বাড়ছে, ততই নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, ভাস্কর মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.